সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো আপনাদের জন্য। ভারতীয় ধরনের ছোবল, এবার ঢাকায় করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা। প্রাণহানির অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনা বিভাগে, জুলাইয়ে ফের বড় পরিসরে টিকাদানের আশা। পরিমণির অনেক অভিযোগেরই সত্যতা মিলছে না, দিয়েছেন ভুল তথ্য, বলছে পুলিশ। খেলাপি ঋণ বেড়েছে ৪৫ ব্যাংকের, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা। এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা এবং পারিশ্রমিক, সুপার লিগ খেলা হচ্ছে না সাকিব তামিমের। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সিএসআর মুক্তবাক দেখছেন। আপনাদের সাথে আজ রহমান রাশেদ রয়েছি। বিধিনিষেধ চলছে, লকডাউন বা কঠোর লকডাউনের যে ঘোষণা আমরা পেয়েছি, সেই লকডাউনের যে বিধিনিষেধগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, সেগুলো জুলাই মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরও সীমান্তবর্তী যেই জেলাগুলো, সেখানে করোনার সংক্রমণ আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমের খবরগুলোতে, দিনকে দিন বাড়ছে। সেই ধাক্কাটা বোধহয় ঢাকাতেও এসে পড়ল, কেননা 60টি নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে, যেটা কিনা মের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে যে ঢাকায় আক্রান্তদের মধ্যে 68% মানুষের দেহে ডেল্টা বা ভারতীয় যে ভ্যারিয়েন্টের কথা বলা হয়, সেই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। কি পরিস্থিতিতে আছি আমরা, কতটুকু শঙ্কা জাগছে, এবং কিছু কিছু বিশেষজ্ঞ তারা মতামত দিচ্ছেন যে এমনটি চলতে থাকলে তৃতীয় ঢেউয়ের শঙ্কা তারা করতেই পারেন বা করছেন। আজকের আয়োজন আমরা এটা নিয়ে সাজিয়েছি, একটি ঘন্টা এটা নিয়ে আলাপ করব। আমাদের সাথে 3 জন বিজ্ঞ অতিথি রয়েছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তিনি চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এছাড়া আমাদের সাথে আরও 2 জন বিজ্ঞ অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সভাপতি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি, এবং সেই সাথে অধ্যাপক ডক্টর রোবেদ আমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি মুখপাত্র স্বাস্থ্য অধিদপ্তর। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আশা করি দুজন কথা শুনতে পাচ্ছেন আমার। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা মূল আলোচনায় চলে যাব, তবে যাবার আগে একটি প্রতিবেদন রয়েছে, একটু দেখিয়ে আসি আপনাদের, তারপর আলোচনায় চলে যাচ্ছি। করোনা ভাইরাসের নতুন ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা বলা হয়ে থাকে। এই ধরনের কারণেই করোনার ভয়াল রূপ দেখছে ভারত, যার প্রভাবে প্রতিদিনই মারা যাচ্ছেন হাজারো মানুষ। লাগাম টানা যাচ্ছে না সংক্রমণেরও। অতি সংক্রমণশীল হওয়ায় ভারতীয় এই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি। বাংলাদেশেও এই ধরন ছড়িয়েছে বেশ কিছুদিন হলো। এর প্রভাবেই সীমান্তবর্তী জেলায় পরিস্থিতি খারাপ হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেইন কারণ হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন। তার মানে আমি ইনফেক্টেড, আমি জানি না আমি পজিটিভ কি নেগেটিভ, কারণ আমার মধ্যে কোনো রকম সিমটম নাই, কিচ্ছু নাই, কিন্তু ক্যারিয়ার। এটা হচ্ছে এই ভাইরাসের সবচেয়ে বড় অস্ত্র, যে হিডেন থাকবে। তবে ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ দিল আইসিডিডিআরবি। সীমান্তবর্তী জেলা ছাড়িয়ে এই ধরন হানা দিয়েছে ঢাকায়। গেল মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের প্রথম সপ্তাহ, এই 14 দিনে 60টি নমুনার জিনোম সিকোয়েন্স করে আইসিডিডিআরবি, যার 68% মিলেছে করোনার ডেল্টা বা ভারতীয় ধরনের অস্তিত্ব। আমরা আসলে যেগুলো পজিটিভ পাই, সেখানে ব্যাচে আমরা আমাদের সিকোয়েন্সিংটা করতে হয়। সো এই লেটেস্ট যে ডেটা, সেই ডেটা অনুযায়ী আমাদের 68% হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি। দেন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ওটা ছিল ধরেন 22%-এর মতো। আর নাইজেরিয়ান ভ্যারিয়েন্টও ছিল আমাদের, নাইজেরিয়ান বা ইটা ভ্যারিয়েন্ট বলে এখন আর কি। সো ওইটা হচ্ছে 12%। এই পরিস্থিতিতে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করলেন এই বিজ্ঞানী। ঢাকায় সেকেন্ড ওয়েভের পরে থার্ড ওয়েভ, এটা বলা ডিফিকাল্ট আসলে। এটা হতে পারে একমাত্র যদি আপনার ভ্যারিয়েন্টটা ওরকম সিভিয়ারলি আপনাকে অ্যাটাক করে। তার মানে হচ্ছে যে আপনার অ্যান্টিবডি আছে, তারপরেও ভ্যারিয়েন্টের কিছু গুণ থাকে, ওই গুণ দিয়েই সে আপনাকে ডিফিট করবে। তো ওটা যদি হয় তাহলে অবশ্যই থার্ড ওয়েভ হতে পারে।
করোনা ধরনের বিষয়ে জানতে জুলাই থেকে সরকারি বেসরকারি যৌথভাবে শুরু হচ্ছে বিস্তৃত গবেষণা। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আপনার প্রতিবেদন দেখছিলেন। মূল আলোচনায় চলে যাচ্ছি। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী স্টুডিওতে রয়েছেন, তার কাছে শুরুতে যাব। ডক্টর লিয়াকত আলী, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এই যে বিধিনিষেধ চলছে এবং লকডাউনের মেয়াদ বাড়ছে, জুন পর্যন্ত ছিল, জুলাই পর্যন্ত ঘোষণা এসেছে, তারপরও বিপজ্জনকভাবে সংক্রমণ বাড়ছে এবং সেই সাথে মৃত্যুর সংখ্যা আজ 63 ছিল, আগের দিনও 60 জন মারা গেছে। কেন হচ্ছে? আমরা ভুল পথে এগোচ্ছি? মানে ভুল পথটা তো আমরা আগে থেকে একটু ওয়ার্নিং ছিল যে যখন ঈদের সময় ব্যাপক হারে বিধিনিষেধ যে লঙ্ঘিত হলো বিভিন্নভাবেই, আমরা জানি সেটা, এবং তার সাথে সীমান্তবর্তী জেলাগুলোতে যে সতর্কতা সীমান্তে নেওয়ার কথা ছিল সেটাও সম্ভব হয়নি। এবং তারপরেও যখন জানা গেল চাঁপাইনবাবগঞ্জ, যখন আমরা লকডাউন শব্দটা বলবো না, কঠোর বিধিনিষেধ, কারণ লকডাউনটার অপপ্রয়োগ হচ্ছে শব্দটার, তারপরেও কিন্তু অনেকগুলো জেলাতে স্থানীয় প্রশাসনের যে ধরনের উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সেই উদ্যোগগুলো কিন্তু আসলে সেভাবে নেওয়া হয়নি, দেরি হয়ে গেছে। সবগুলো হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তারপরে অনেক 7টা জেলাতে লকডাউন বিধিনিষেধ হয়েছে। এই বিষয়গুলো এবং তার সাথে যতটা সতর্কতার সঙ্গে করার কথা ছিল সেগুলো সেভাবে হয়নি। সুতরাং সেটা বলতে গেলে সীমান্তবর্তী থেকে কিছু সংক্রমণ গিয়েছিল ঢাকা থেকে ওই দিকে, আবার এখন ওখান থেকে আবার ঢাকার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সুতরাং আমরা তো অবশ্যই চিন্তার ব্যাপার। তো এখানে আপনার প্রতিবেদনে তবে যেভাবে বলা হলো যে ধরনের ভ্যারিয়েন্টের কথা, এই বিষয়গুলোতে আমার একটু সতর্কতার ব্যাপার রয়েছে। কারণ আসলে যেটাকে বলা হয় মলিকিউলার সার্ভেলেন্স, যে পদ্ধতিতে করা হয়, যে দৈবচয়ন বা যে ধরনের র্যান্ডমাইজ স্যাম্পল আসে, সেভাবে কিন্তু অত বিস্তৃত মলিকুলার সার্ভেলেন্স আমাদের নেই। মাঝে মাঝেই হঠাৎ করে কিন্তু আমরা রিপোর্ট শুনছি, ওই যেটা ব্যাচ বলছে, সেই ব্যাচ যদি কোনো একটা নির্দিষ্ট ব্যাচ হয়, ধরুন সীমান্তবর্তী থেকে এলাকা মানুষদের সংখ্যা বেশি, তার মধ্যে কিন্তু এক ধরনের ভেরিয়েন্ট পাওয়া যাবে। কাজেই আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারবো না যে কোন ভেরিয়েন্ট দিয়ে আসলে কতটা হচ্ছে। এইটির জন্য আরও সার্ভেলেন্স দরকার। এবং ভেরিয়েন্ট যাই হোক না কেন, আমাদের এই যে বৃদ্ধি পাচ্ছে এটা সত্যি, এবং বৃদ্ধি পাওয়ার সাথে ভেরিয়েন্ট যাই হোক না কেন, আমাদের যে বিধিনিষেধ, ক্লাসিক্যাল বিধিনিষেধ, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্যবিধি নিষেধ, সবগুলোই কিন্তু কার্যকর থাকবে ভেরিয়েন্টের প্রতিরোধে। কাজেই সেইখানে ভেরিয়েন্ট বলে আতঙ্কিত না হওয়ার চাইতে আমাদেরকে আসলে বিধিনিষেধ লঙ্ঘনের ব্যাপারটা আরও বেশি জোরদার করতে, জোরালো ভাবতে হবে। আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে যেতে চাই। বিধিনিষেধ বলছি লকডাউন, এই দুটোর মাঝে পড়ে আমরা কি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি কিনা, বা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে কোন দিকে মোড় নিচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, এবং আজকে যে মুক্তবাক যে অনুষ্ঠানটা, তাতে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমি স্বাগত জানাই। এবং আমার দুই সহ আলোচক, একজন আমার বন্ধুবর অধ্যাপক লিয়াকত আলী, আর একজন হলো আমাদের অধ্যাপক রবেদ আমিন, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুখপাত্র। এবং আমরা সবাই মিলেই আসলে গত 16টি মাস এই করোনার ব্যাপারে কথা বলছি। আমাদের যতটুকু পরামর্শ, যতটুকু জ্ঞান, সেটা কাজে লাগাবার চেষ্টা করছি, এবং সরকার তো অবশ্যই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে একটি কথা হলো যে লকডাউন অ্যান্ড বিধিনিষেধ, এইটার ব্যাপারে আমাদের মনে হয় আর খোলসা করার পরে বলবার প্রয়োজন নেই। কারণ লকডাউন বলতে যেটা বোঝায় সেটি হলো যে একদম প্রত্যেকটি মানুষ ঘরে আবদ্ধ থাকবে, শুধু জরুরি সেবার সাথে জড়িত যারা, তারা বা জরুরি প্রয়োজনে বেরোবে, সেইটাই ছিল লকডাউন। কিন্তু এখন যেটা আসলে পরিলক্ষিত হচ্ছে সেটা আসলে আমি বলবো বিধিনিষেধ। আবার বিধিনিষেধটা কিন্তু দুই রকম। কোনো জায়গায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং প্রতিপালিত হয়েছে, সেখানে ফলাফল একরকম পেয়েছি আমরা। আবার কোনো জায়গায় বিধিনিষেধ চালু আছে কিন্তু আসলে প্রতিপালিত সেইভাবে হয়নি। এবং প্রত্যেকটা জায়গায় আমি বিশ্ব এভিডেন্স, যেটা গ্লোবাল যে এভিডেন্স, তার সঙ্গে বাংলাদেশে আমাদের কিন্তু এই 16 মাসে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমরা দেখেছি যে কোনটা কাজ করে, কোনটা মাঝারি কাজ করে, কোনটা কাজ করে না। তাহলে বিধিনিষেধের ব্যাপারে আমি পার্টিকুলারলি আসি। যদি বিধিনিষেধটা যেসব এলাকায় যখন আমরা খুব কঠোরভাবে কার্যকর করতে পেরেছি, তখন যেরকম এই সম্প্রতি একটা এক্সাম্পল বলি, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের বিধিনিষেধটা খুব কঠোর ছিল কম্পেয়ার টু অন্যান্য সীমান্তবর্তী এলাকাতে, যার ফলে চাঁপাইনবাবগঞ্জের সফলতাটা বেশি আসছে।
আর এই জায়গাটায় যেটা প্রয়োজন হবে যে আমরা আগামী দিনগুলোতেও এই বিধিনিষেধ আমাদেরকে চালাতে হবে, সেই জায়গাটায় আমাদেরকে বের করতে হবে কোথায় আমরা বিধিনিষেধগুলোকে কার্যকর করতে পারছি আর কোথায় পারছি না। তাহলে কোথায় যেখানে পারছি সেখানে মানে মানে যেটাকে বলা হয় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলো কি, আর কোথায় কোথায় পারছি না সেখানে আমাদেরকে কি কি হিন্ডারেন্স কি মানে বাধা দিচ্ছে কি, এইগুলো আমাদেরকে মনে হয় এখন স্টক টেকিং করে আমাদেরকে রিভিজিট করা দরকার। আর ওই জিনিসগুলোকে যদি আমি অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা ভালো করবো। একটা ছোট্ট এক্সাম্পল দেই, ভারতে যে বিপর্যস্ত অবস্থা ছিল তার মধ্যে দিল্লি, মুম্বাই, পশ্চিমবঙ্গ খুব খারাপ অবস্থা ছিল। দিল্লি এবং মুম্বাই 3 সপ্তাহ যে কঠোর লকডাউনে গেল, তারপরে তারা যে কি ফলাফল পেয়েছে সেটা আমরা দেখেছি, মানে যেরকম ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট, এবং যার ফলে এখন তারা ফুল লকডাউন থেকে বেরিয়ে এসে বিধিনিষেধে আছে। 3টা বিধিনিষেধের উপর তারা জোর দিয়েছে। একটি হলো সমাবেশ, সেই সমাবেশ হলো 3 রকম সমাবেশ। একটি হলো পলিটিক্যাল সমাবেশ মানে যেটাকে বলে রাজনৈতিক সমাবেশ, একটা হলো সামাজিক সমাবেশ মানে অর্থাৎ বিয়ে শাদী, আর হলো ধর্মীয় সমাবেশ যেটা তাদের যে দোল পূজা ছিল, তারপরে যেটাকে বলে আমরা প্রায় কুম্ভ মেলা ছিল, সেইগুলোর থেকে তারা এখন শিক্ষা নিয়েছে যে এটা করা যাবে না। আমাদের দেশে যেগুলো আমরা তো অনেক কিছু বলছি, সবকিছু তো প্রতিপালিত হচ্ছে না, যেটুকু প্রতিপালিত হতে আমাদের কার্যকর হয়েছে সেইগুলোকে আমাদেরকে একটা হিসাবে এনে সেই জিনিসগুলোকে যত বেশি আমরা নার্চার করব, মানে অর্থাৎ বেশি বেশি ইউজ করব তত বেশি কাজ হবে। আর আমার হিন্ডারেন্স গুলো বের করতে হবে। আমি হিন্ডারেন্স গুলোকে মেনে নিতে পারছি না, আমাদেরকে সেই যেগুলো বাধা দিচ্ছে বাধার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে সেটাকেও আবার যাতে আমরা সরাতে পারি সেদিকে আমাদের কাজ করা দরকার। অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রুবেদ আমিন, আলোচনা নিশ্চয়ই শুনছেন। চাঁপাই নবাবগঞ্জের যে বিধিনিষেধের ক্ষেত্রে যে কঠোরতা অবলম্বন করা হয়েছে সেটাকে যদি একটা সাকসেসফুল কেস স্টাডি আমরা ধরে নেই, সেই ক্ষেত্রে সেগুলো কি কাজে লাগানোর ক্ষেত্রে অন্যান্য যে জেলাগুলোতে সংক্রমণের হার বাড়ছে সেই ব্যাপারে কোনো পরিকল্পনা কি রয়েছে, নাকি আপনারা যেই পরামর্শ দিচ্ছেন বা যেই বিধিনিষেধের যে লিস্টিং করে দিচ্ছেন আপনারা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কি কোথাও গ্যাপ দেখেন? ধন্যবাদ। আমি বলবো যে আমাদের কয়েকটা বিষয় একটু গত এক মাসখানেকের অবজারভেশন যদি দেখেন, যে এই যে আমরা সংক্রমণ বলছি এটা যে আমাদের বর্ডার যেসব জায়গাগুলো আছে এটা কিন্তু প্রমাণিত। শুধু চাঁপাইনবাবগঞ্জের কথাই আপনি যদি চিন্তা করেন, মাসখানেক আগেও কিন্তু অত রকম কেস ছিল না। আজকে আমরা গুনছি এখানে ধরেন প্রায় 2572-এর মতো পেশেন্ট, নওগাঁতে 3000, আপনি ঠাকুরগাঁও দেখেন 1847, 883 পঞ্চগড়, তাহলে কুড়িগ্রামে প্রায় 1500। আবার যদি ওই দিক থেকে আপনি সাতক্ষীরার দিকে চলে আসেন, এখানেও প্রায় দেখেন 2600 পেশেন্ট, এবং আপনি যদি চুয়াডাঙ্গা দেখেন ওই মতো জায়গাতে 2000। তাহলে এটা একেবারে বর্ডার লাইনে কিন্তু আপনি গত মাসখানেক আগেও কিন্তু এতগুলো কেস দেখেননি। এটা যে তাহলে এটা বর্ডার থ্রু দিয়ে আমাদের আসছে, এটার একটা ভালো প্রমাণ হচ্ছে এই জায়গাতে। যদিও অনেকগুলো মানুষ আসলে ঢাকা থেকে গিয়ে ঈদের সময় গিয়েছিল, সেই ডিউরেশনটা তো অনেকদিন চলে গেছে, এবং ওই পিরিয়ডটাতে আপনারা যদি খেয়াল করে থাকেন, এপিডেমিওলজিক্যালি আমরা যদি বলি তাহলে আসলে বর্ডার ইজ এ বিগ সেন্সিটিভ জায়গা আর কি। এবং যেহেতু চাঁপাইনবাবগঞ্জের উপর প্রথম চাপটা গিয়েছিল, সেই জন্য হয়তো ওখানে খুব স্ট্রিক্টলি এটা ফলো করা হয়েছে আর কি, যেটাকে আমরা বিধিনিষেধের কথা বলি। লকডাউন শব্দটার সঙ্গে তো আমরা পরিচিতই না, এবং এটা আসলে সবই যা হয় কাস্টমাইজ, কোনোটাই কিন্তু আসলে লকডাউন নামে যেটা সেটা কিন্তু না, সেটা আমাদের লিয়ে কথা এসব বলেছেন, আমি টোটালি অ্যাগ্রি করি আর কি। কিন্তু তার মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বিধিনিষেধটা খুব ভালো মতো ফলো করা হচ্ছে। কিন্তু ঠিক একই রকম ভাবে আমরা অন্য জায়গায় কিন্তু দেখছি না, যদিও ওই সময়টাতেই কিন্তু একটা বলা হয়েছে যে আপনারা এটা খুব স্ট্রিক্টলি করার চেষ্টা করেন যাতে ওই জায়গাটাতে আমরা কন্টেইন করতে পারি কিনা আর কি। এবং ওইখান থেকে যদি আপনি সেন্ট্রালি পরিবহনের মানুষের আসা অথবা যাতায়াতটা যদি পুরোপুরি বন্ধ করতে না পারেন তাহলে তো আর কন্টেইন হলো না, লোকালাইজ করা গেল না। এই জায়গাতে আমরা আসলে খুব বেশি সফল হতে দেখি নাই তারা যে করেছেন অথবা তাদের অ্যাডমিনিস্ট্রেশন। কারণ আপনি তো কোনোভাবেই তো নতুন ভেরিয়েন্ট আসলে অথবা মাল্টিপল ভেরিয়েন্ট কোনো জায়গায় থাকলে এটা একেবারে বন্ধ করে রাখতে পারছেন না। কিন্তু আমাদের হসপিটালগুলো যাতে একটা সিকিউর থাকে সেটার জন্যই কিন্তু এইসব ব্যবস্থাগুলো নেওয়ার চেষ্টা করা আর কি। কিন্তু পাশাপাশি আমরা দেখছি ওই জায়গা থেকে সরে এসে এখন প্যারা, আমি বলবো যে বর্ডার যেসব জায়গায় এগুলো কিন্তু সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে মানে হচ্ছে যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয়তো পুরোপুরি 100% সাকসেসফুলি করতে পারছি না, অথবা মানুষজন হয়তো সেভাবে আমাদেরকে কমিউনিকেট করছেন না যেটা আমরা চাচ্ছিলাম আর কি। বিশেষ করে ওইসব স্থানে মাস্ক ব্যবহারটাকে যদি একেবারে ইউনিফর্মলি 100% করা যেত তাহলেও কিন্তু আপনি অনেকভাবে কন্ট্যাক্ট করেন, যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে আপনি যদি দুই দিক থেকেই মাস্ক থাকে 100%,
তাহলে কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হয় আর কি। আমরা মনে হয় ওই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি কাজ করতে হবে এখন। জি, অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনার কাছে আসি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট নিয়ে কিছুদিন আগে গণমাধ্যমে খবর খুব চাউর হয়েছে, হঠাৎ করে সেই জায়গাটা ভারতীয় ভ্যারিয়েন্ট জায়গাটা দখল করে নিচ্ছে। আজকে প্রতিবেদনে দেখছেন যে নাইজেরিয়ান ভ্যারিয়েন্টও পাওয়া গেছে, এরকম সংবাদ দিচ্ছে। ভ্যারিয়েন্টের হিসেবে বা গবেষণা কি বলে আপনাদের মতামত, যে এই যে বাকি এখন ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠার কথা বলা হচ্ছে, কেননা বলছে যে 68% পাওয়া গেছে এখানে, যে স্যাম্পল নিয়ে আমরা কথা বলছিলাম। সাউথ আফ্রিকান বা নাইজেরিয়ান যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে, বা এর সাথে আমি জানি না যে আরও মিশ্র কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যায় কিনা, এগুলো কি আমরা কোনোভাবে ইগনোর করে যাই কিনা, বা এগুলো আমাদের ওইটা কি আছে গবেষণায় বা আমাদের রেডারের মধ্যে আছে সেই ইনফরমেশন? না, আমি আগেই বলেছি যে আমাদের মলিকিউলার সার্ভেলেন্স যেভাবে হওয়ার দরকার সেইভাবে আসলে ব্যাপারটি আমাদের দেশে প্রতিষ্ঠিত নেই। ওই ধরনের সংগঠন যাদের দায়িত্বে রয়েছে সেই সংগঠনগুলো সেভাবে এখনও সফল হতে পারেনি। এবং মলিকুলার সার্ভেলেন্সের জন্য যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এনজিএস দরকার, সেই সক্ষমতাটা কিছু যন্ত্র থাকলেও জনবলের সক্ষমতা এবং সেই সিস্টেমটি এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে নেই। এক্ষেত্রে যে সমন্বয় দরকার ছিল, যেমন বিসিএসআইআর রয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে যে মলিকুলার সার্ভেলেন্স হতে পারত, সেগুলো এখনও নেই। যার ফলে আমরা কিন্তু এই যে ভেরিয়েন্ট সম্পর্কে মাঝে মাঝে যে তথ্য শুনি, আমি আগেই বলেছি বর্ডার এরিয়া সত্যি, কারণ বর্ডার এরিয়াতে মানে লজিক্যালি ফিট করে, যেটা অধ্যাপক রবেদ আমিন বলেছেন যে সেই এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টটাই বলে দেয় যে এটা বর্ডার কোথা থেকে এসছে। কিন্তু ঢাকা বা অন্যান্য জায়গাতে কিন্তু অত সহজ না বলা। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু মনে রাখতে হবে, এই যে ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে যত হইচই, যে হ্যাঁ সংক্রামক বেশি, এটি আমরা জানি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু এটির যে তীব্রতা সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো ডেটা ওইভাবে প্রতিষ্ঠিত নয়। সুতরাং আমাদের আগের ইউকে ভেরিয়েন্ট বা আদি ভেরিয়েন্ট যেগুলো ছিল, বা দেশে যদি কোনো ভেরিয়েন্ট তৈরি হয়ে থাকে, তার জন্য যে ভারতের ভেরিয়েন্ট নিয়ে বেশি মারাত্মকভাবে তীব্রতার দিক থেকে হইচই করার কিছু নেই। সংক্রমণ প্রতিরোধের জন্য একই সব জায়গায় কৌশল। ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে আসলে ভারতে এত উচ্চারণ হয়েছিল কেন? ভারতের সরকারের যে অবহেলা, ভারতের সরকারের যে মিসস্টেপগুলো ছিল, সেই স্টেপকে ঢাকা দিতে গেলে বায়োলজির ওপর দোষ দেওয়া খুব সুবিধা। হ্যাঁ, যে ভাই রোগ জীবাণু অনেক সংক্রামক, রোগ জীবাণু অনেক তীব্র, তাই আমরা সামাল দিতে পারছি না। কিন্তু আসলে ভারতের সত্যিকার ব্যাখ্যা হচ্ছে ভারতের যে পাবলিক হেলথ ফ্যাসিলিটিস, প্রাইভেট সেক্টর উন্নত হলো, পাবলিক হেলথ বাংলাদেশের তুলনায় দুর্বল। এটি একটি প্রতিষ্ঠিত সত্য, বিশেষ করে গ্রামীণ পটভূমি এবং গ্রামীণ অঞ্চলে। শুনতে অবাক লাগে, কিন্তু ভারতের মূল দুর্বলতা ছিল তার পাবলিক হেলথ সিস্টেম, তার প্রিভেন্টিভ সিস্টেম, তার হসপিটাল ব্যবস্থাপনা। এই জায়গাতে কিন্তু ভ্যারিয়েন্টের ওপর দোষ চাপিয়ে দেওয়া সহজ। আমি মনে করি যে হ্যাঁ, ভেরিয়েন্টের সার্ভেলেন্স দরকার, কারণ তার সাথে ভ্যাকসিনেশন সফলতা নানান বিষয় জড়িত থাকে। কিন্তু এই বিষয়টির চাইতে আমাদেরকে এখন জোর দিতে হবে, যেটি আমার বন্ধুবর প্রফেসর শহীদুল্লাহ সাহেবও বললেন, যে আসলে আমাদের যে বিধিনিষেধগুলো, সেই বিধিনিষেধগুলোকে কীভাবে আমরা প্রয়োগ করতে পারি, কারণ সেটি ভেরিয়েন্ট নির্বিশেষে ওই মাস্ক যে কোনো ভেরিয়েন্টকে প্রতিরোধ করবে। আমাদের সমাবেশের উপর নিষেধাজ্ঞা সব ভেরিয়েন্টের জন্যই কার্যকর হবে। এই বিষয়টির উপরে আমাদের জোর দিতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে যাই। চাঁপাইনবাবগঞ্জ বা সীমান্তবর্তী এলাকাগুলোতে যে আলাদা করে লকডাউন আমরা দিতে দেখেছি, সেই লকডাউনে তো মানুষ তখনও এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যাতায়াত করেছে, অর্থাৎ একেবারে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি ওই জনপদকে। ঢাকার যে পরিস্থিতি, ঢাকাকে কি বিচ্ছিন্ন করা যাবে এরকম পরিস্থিতি যদি পড়ে? মানে সেই ক্ষেত্রে যদি নাই হয়ে থাকে বাস্তবতার নিরিখে, তাহলে কিভাবে আপনারা পরামর্শ দিচ্ছেন যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব? আপনি লাস্ট পার্টটা কি বলেছেন? ঢাকারটা আমি একটু ঢাকার যে পরিস্থিতি যাচ্ছে বাস্তবতার নিরিখে, ঢাকাকে কি এভাবে জনপদকে বিচ্ছিন্ন করা যাবে সারা দেশের তুলনায়? সেটা যদি না হয়ে থাকে, কি পরামর্শ আপনাদের যে এই সংক্রমণ ঠেকানো যাবে? দেখুন, অলরেডি আমরা তিনজন যে কথাগুলো বলেছি, ওর থেকে কতগুলো জিনিস বেরিয়ে এসছে। এখন আমি একটা ছোট্ট সরল বাংলা কথা বলেছি, যত গুড় তত মিঠা, মানে মিঠা বলে মিষ্টি। তো আসলে বিধিনিষেধটা যত বেশি কার্যকর করা যাবে তত বেশি ফলাফল পাওয়া যাবে, যত বেশি কম তত কম, যদি মাঝারি। একটু আগে আপনি চাঁপাইনবাবগঞ্জে যে ওখানেও যে আমরা বলেছি যে রিলেটিভলি কঠোর বিধিনিষেধ হয়েছে অন্যান্য সীমান্তবর্তী জেলার তুলনায়। একটু আগে রবেদ আমিন যে কথাটা বলেছে, আমার বন্ধুবর যেটা বলে, আসলেও তো তাই। এই সীমান্তবর্তী এলাকার চিত্রটা আমাদেরকে একদম পরিষ্কার বলে যে পোরাস বর্ডারটাকে আমরা ওইভাবে সিল করতে পারিনি, যার কারণে আমরা এফেক্টেড হয়েছি। এখন ওর মধ্যে আবার
এক একটা জায়গায় এক এক রকম মানে বিধিনিষেধ চালু করেছে। সেই জায়গাটাই ডিপেন্ড করে আমাদের যিনি সিভিল সার্জন আছেন, যিনি ডিসি আছেন, যিনি এসপি আছেন, লোকাল যদি এমপি থাকে, অন্যান্য যে জনপ্রতিনিধি এবং এনজিও, এখানে যেখানে যেখানে এই স্টেক হোল্ডারগুলোর সমন্বয় ভালো হয়েছে সেখানে বিধিনিষেধগুলো প্রতিফলিত বেশি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু আপনি যেটা বলেন যে তারপরেও আমরা দেখেছি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট, দ্যাটস ট্রু। সেটার জন্য আমরা আরো মানে আজকে তো যেখান থেকে নেমে 13-14তে নেমে এসছে চাঁপাইনবাবগঞ্জে, হয়তো বা এটা 5-6 নামতো যদি আমরা পূর্ণাঙ্গ পেতাম। মানে বারবার বলছি যে বাংলাদেশেই আমাদের এভিডেন্স তৈরি হয়ে গেছে যে আমরা কোনটা করলে পারবো। এখন আপনি আসলেন ঢাকার কথায়, দেখুন ওই যে একটু আগে আমার বন্ধু যেটা বললেন যে বা রবিদ আমিনও বলেছে, এইটা একসময় অল কনসার্নড অ্যাবাউট দ্য সিটিজ ইনক্লুডিং ঢাকা। বড় গলায় বলতাম যে গ্রামে নাই, আমরা যেন গ্রামে না নিয়ে যাই। এখন উল্টো হয়েছে যে আজকে সীমান্তবর্তী এলাকাটা আমাদের জন্য থ্রেট, আবার এখন ভাবছি যে ওখানে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। আমি কতগুলো কথা বলেছিলাম যে এই যে গত ঈদে যে ধাক্কাধাক্কি করে স্বাস্থ্যবিধি মেনে যে না যাওয়ার কারণে, আমি কেন, আমার এখানে যারা আছেন আরো যারা আমরা বারবার এই গণমাধ্যমে এসেছি বলেছিলাম বাড়বে। আমি আমার মতো করে কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি নিজে না, কিন্তু ওনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা সাধারণ জ্ঞান যেটা আসে তার থেকে বলেছিলাম যে মে মাসের শেষ থেকে শুরু করে বাড়বে, পুরা জুনে বাড়বে। আমি মিথ্যাবাদী প্রমাণিত হতে পারলে খুশি হতাম, কিন্তু আসলে সত্যবাদী প্রমাণিত হয়ে গেছে, এটা বাড়ছেই। এবং ঢাকাকে এখন আমাদের রক্ষা করা দরকার বা অন্যান্য শহরকে, তার জন্য আমাদের কিছু মেজার নিতে হবে। এখন আপনি বলেন যে ঢাকা কি আমরা পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারবো, দ্যাটস এ ভেরি মানে ভেরি এমন একটা কোয়েশ্চেন যার উত্তর আমি একা যেমন দিতে পারবো না, আমার দুই সহ আলোচক আমাকে হয়তো সাহায্য করবে। করতে পারলে ভালো হতো, বলে যে আদর্শিক কথা, মন কি চায়। ঢাকাকে যদি আমি উল্টা বলি, সীমান্তবর্তী এলাকাগুলোকে যদি আমি সিল অফ করতে পারতাম, ওদের মধ্যেও যাতায়াত হবে না, ওদের থেকে অন্য জায়গা হবে না, দ্যাটস দ্য বেস্ট অ্যাপ্রোচ। এবং সেটা হলো ওয়ানে প্রমাণ করেছে, অন্যান্য দেশে প্রমাণ করেছে। যেখানে ভিয়েতনামে আপনি ঢুকলে আপনাকে এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর কামিং ফ্রম, ইভেন ফ্রম ইউএস, ওখানে ওদের কোনো কেয়ার করে না, 2 সপ্তাহ তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছে। আমরা যদি এইভাবে সীমান্তবর্তী এলাকাকে টোটালি সিল করতে পারতাম অন্য জায়গার সাথে, আবার চাঁপাইনবাবগঞ্জ, নাটো, নওগাঁ এদের মুভমেন্টটা বন্ধ করতে পারতাম, সাথে অন্যান্য যেগুলো আছে আর বললাম না গুলো, সবগুলোকে যদি কার্যকর করতে পারতাম, হয়তো বা ওই এলাকাতেও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। করতে হয়তো পারবো, কিন্তু এখন দেরি হয়ে যাচ্ছে। আমাদেরকে এখনই আরো কিছু ব্যবস্থা নিতে হবে, যের মাধ্যমে আমি যেন ঢাকায় না আসে। এখন ঢাকাকে কিভাবে বিচ্ছিন্ন করা, ইটস ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। করতে পারলে ভালো, কিন্তু না করতে পারলে আরো কিছু অল্টারনেটিভ যে মেজারগুলো আছে সেগুলো নিতে। নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় আছে, বিরতি থেকে আসছি। আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সিএসআর এ মুক্তবাক দেখছেন। বিধিনিষেধ, লকডাউন যেটাই বলি না কেন, তা সত্ত্বেও বিপজ্জনক সংক্রমণ, মৃত্যু, সেই বিষয়ে আমরা আলোচনা ছিলাম। বিরতির আগে অধ্যাপক ডাক্তার রবেদ আমিন, অন্যান্য যে ভ্যারিয়েন্টের কথা আলোচনায় উঠে এসেছিল সেটা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণ কি, বা আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। আমি বলবো যে দেখেন, ভেরিয়েন্ট অফ কনসার্ন যেগুলো, এগুলো তো আসলে নতুন বিষয় না। আমরা প্রথম থেকে অনেকগুলো ভেরিয়েন্ট নিয়ে একটা আলোচনার মধ্যে ছিলাম, এবং একটা সময় কিন্তু এক একটা ভেরিয়েন্ট নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক, কারণ মিউটেশন তো চলমান প্রক্রিয়া। আজকে থেকে 3 মাস আগেও দেখবেন যে সবটাই কনসার্ন ছিল 117 নিয়ে, যেটা ওই সময় ইউকে ভেরিয়েন্ট বলা ছিল আর কি। আপনি দেখবেন যে ওই অংশটা কিন্তু মুছে গেল যখন আমরা এপ্রিলে দেখলাম যে যেটা বলা ছিল 1517, অর্থাৎ যেটাকে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট বলা হয়েছিল, ওটা কিন্তু রিপ্লেস করে ফেললো। এবং এটা কিন্তু রেগুলেশন, কোনো একটা লোকাল জায়গাতে যখন অনেকগুলো ভেরিয়েন্ট চলবে, তখন ভেরিয়েন্ট অফ কনসার্নদের মধ্যে কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাকশন হয়, যার মাধ্যমে কোনো একটা ভেরিয়েন্ট কিন্তু আলটিমেটলি অনেক বেশি পার্সেন্টেজ আসে। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এবং সেই জন্যই কিন্তু এখন দেখছেন যে আমরা কিন্তু ডেল্টা ভেরিয়েন্টটাকে বেশি দেখছি। কিন্তু এটাও দেখতে হবে যে আমরা যে ডিস্ট্রিবিউশনের কথা বলছি, এটা আসলে ইউনিফর্মলি একটা স্টেটমেন্ট দেওয়া উচিত হবে না যে এটা এত পার্সেন্ট আর অত পার্সেন্ট। এখানে কিন্তু অনেক বায়াসনেস বিষয় আছে, যারা আপনার স্যাম্পল গুলো নিচ্ছেন আসলে কোন জায়গা থেকে কালেক্ট করছে না। কিন্তু এটা এক্সপেক্টেড যে যখন কোনো ভেরিয়েন্ট অন্য ভেরিয়েন্টের সঙ্গে কম্পিটিশনে এসে চলে আসবে, কনসার্ন হয়ে আসবে, তখন কিন্তু এটাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং আরেকটা যেটা কথা আমি বলবো, এটা হচ্ছে যে ভেরিয়েন্ট গুলো তো আবার মিউটেট হবে, যে সিভিয়ারিটি নিয়ে কোনো একটা জায়গাতে অনেক বেশি পরিমাণ আপনি দেখেছেন ট্রান্সমিশন অথবা মৃত্যু, ঠিক একই রকম প্যাটার্ন অন্য জায়গায় নাও থাকতে পারে। তার কারণ আপনি এই একটা ভেরিয়েন্টই কিন্তু সারা পৃথিবীর 49 থেকে 50টা দেশে আছে, সবই কিন্তু একই ধরনের মাত্রায় ট্রান্সমিশন অথবা
সিভিয়ারিটি কিন্তু করছে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটাও তো মিউটেট হয়ে যেতে পারে। আর পাশাপাশি আরেকটা ছোট্ট কথা বলি, এটা হচ্ছে যে ভেরিয়েন্টের সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে পাশাপাশি একটা দেশের কন্টেইনমেন্টের অন্যান্য প্রসেসগুলো কি হচ্ছে, ভ্যাকসিনেশনটা কি হচ্ছে। কারণ আপনি যদি কোনো জায়গায় অনেক বেশি ভ্যাকসিনেশনটাকে কভার করেন, তখন ভেরিয়েন্টের যে পরিমাণ ট্রান্সমিশনই থাকুক না কেন সেটা অনেক বেশি সিভিয়ারিটি করতে পারবে না, এটাও কিন্তু প্রমাণিত। কিন্তু যদি ভ্যাকসিনেশন কাভারেজ কম হয়, অনেক কম থাকে অথবা না থাকে, তখন হয়তো ভেরিয়েন্টটা অনেক বেশি পরিমাণ সংক্রমণ করতে পারে, যদি আপনি ওই জায়গাতে কন্টেইনমেন্টের আদার প্রসেসগুলোকে করতে না পারেন। তাহলে সেজন্য ভ্যাকসিনেশন তো বাংলাদেশে বাংলাদেশের মানুষের উপরে তো ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম বা যে টার্গেট নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল সেটা তো সম্ভব হয়নি এখন পর্যন্ত। সেই প্রেক্ষাপটে আপনাদের মতামত কি বা পর্যবেক্ষণ কি? এক্স্যাক্টলি, আমরা কিন্তু বলবো যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম ডিপ্লয়মেন্টটা খুব ভালো ছিল এবং আমাদের প্ল্যানিংটাও কিন্তু আমি মনে করি যে ভালো ছিল, কিন্তু আমরা তো সংকটে পড়ে গেছি, তাই না? এটা তো কোনো অনস্বীকার্য। ইন্ডিয়ার সমস্যার জন্যই আসলে বেশি হয়েছে। তার কারণ আপনি সেরাম ইনস্টিটিউট একটা মেজর বার্ড প্রোডাকশন দিত, এটা তো ডিস্ট্রিবিউট করার কথা, কিন্তু ওটা তো আমরা পাচ্ছিলাম না। এবং এই ভ্যাকসিনের এইখানকার প্রোডাকশনই কিন্তু কোভ্যাক্স আবার আমাদেরকে দেওয়ার কথা। তাহলে একটা লার্জ জায়গায় আমরা আটকা পড়ে গেলাম আর কি। এবং এর মাঝামাঝি সময় অন্যান্য স্থান থেকে যেখান থেকে ভ্যাকসিন খুব সহজে অ্যাভেলেবেল করার কথা সেটাও আমরা করতে পারিনি। এই জন্য এই গত 2-1 মাস আমরা অসম্ভব সংকটে। আমি বলবো যে মাত্র দেখেন 11 লক্ষ ভ্যাকসিন এখন আমাদের হাতের কাছে আছে, 11,06,000, 5,000 মানে 50,300 মানুষকে হয়তো আমরা দিতে পারবো, এর বেশি তো আর দিতে পারছি না, কারণ সবই ডাবল ডোজ। এবং কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনি যখন ফাইনালি 2 জায়গা থেকে একটা চুক্তি শেষ করবেন তারপরে না একটা ভ্যাকসিন প্রোডাকশনে যাবে, কারণ ভ্যাকসিন তো আগে থেকে কেউ প্রোডাকশন করে রাখে না। সুতরাং এটা অনস্বীকার্য যে আপনি যদি ইমিডিয়েটলি কোনো জায়গায় প্রিফর্ম ভ্যাকসিন কোনো জায়গা থেকে আমরা অ্যাভেলেবল করতে না পারি, আমাদের কিন্তু এই সংকটটা হয়তো আরো কিছুদিন চলবে। তবে আসার কিছু খবর আছে। একটা খবর হচ্ছে যে আমেরিকা থেকে কিছু ভ্যাকসিন হয়তো আমরা পেয়ে যেতে পারি, সেটা যদি জুলাই হোক অথবা আগস্টে হোক, সেটা যদি হয় এবং আমরা যদি চীনের সঙ্গে আমাদের চুক্তিটা যদি ভালো মতো আগায়, তাহলে ওই সমস্যাটার সমাধান হবে। এবং এই যে কিছু ভ্যাকসিন অ্যাভেলেবল করবেন, তখন দেখবেন একই সঙ্গে যত ভেরিয়েন্টই থাকুক না কেন, ডিপ্লয়মেন্ট ভালো হলে কিন্তু এই সংখ্যা কমে যাবে। ডিপ্লয়মেন্ট হলে ভালো হবে, কিন্তু কিছু ভ্যাকসিন আমরা পেতে পারি এরকম সম্ভাবনার উপরে এই কিছু ভ্যাকসিনে কি যে আমরা যে সমস্যার সমাধানের পথে হাঁটার চিন্তা করছি বা যে উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি, সেই উদ্দেশ্য কি সাধন হবে? না, সেই উদ্দেশ্য সফল হবে না। তবে আমি একটা কথা বলবো, ভ্যাকসিন তো অনেক ধরনের কথা বলবে, যে ভ্যারিয়েন্ট গুলো ভ্যাকসিনের এগেইনস্টে কিভাবে করছে না করছে, একদম প্রশ্ন থাকবে বৈজ্ঞানিকভাবে। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেসব স্বাস্থ্যবিধি, ওটা যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে তো আসলে আপনি যত রকম ভেরিয়েন্টই কনসার্ন করেন না কেন, সমস্যা কিন্তু হবে না। এগুলো বিভিন্ন দেশ কিন্তু প্রমাণ দেখিয়েছে, যাদের এখানে আপনাদের এই ডেল্টা ভেরিয়েন্টটাও আছে, কিন্তু তাদের কন্টেইনমেন্ট প্রসেসগুলো অনেক ভালো হচ্ছে, যেটা পাবলিক হেলথ মেজারমেন্টগুলো। তা আমাদের পয়েন্ট অফ এন্ট্রি, আমাদের ডিস্টেন্সিং গুলা, অথবা যদি আমাদের মাস্কিং গুলা যদি আমরা ইউনিফর্মলি জাপান বলেন অথবা কোরিয়া বলেন ওদের মতো যদি করে ফেলতে পারতাম, তাহলে আসলে আমাদের এত বেশি ভয়ের কারণ থাকতো না, যদিও আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি আছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে যাই। আমরা যে ঢাকা শহরের চিত্রের কথাই বলি, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কার্যত বা দৃশ্যত কোনো জায়গায় বিধিনিষেধ মানতে দেখা যাচ্ছে না। মাস্কের ক্ষেত্রেও বারবার বিশেষজ্ঞরা বা আপনারা যারা কথা বলেন মিডিয়ায়, আমরাও গণমাধ্যমে যারা খবর দেই, মাস্ক পরতে এখনো সবাইকে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যে বিধিনিষেধের কথা বলি বা লকডাউনের কথা বলি, এই শব্দগুলো বা এই টার্মিনোলজিগুলো আমরা কেন ব্যবহার করছি? সেটা কি উদ্দেশ্য তো সফল হচ্ছে না মোটেও। তাহলে এটার শেষ উদ্দেশ্যটা কি, যে আমরা এটা ব্যবহার যে করছি, যে বলছি যে জুলাই পর্যন্ত বিধিনিষেধ থাকবে বা লকডাউন থাকবে, সেটার উদ্দেশ্যটা কি এই ব্যবহারের? দেখুন, একটি হলো যে কোনটা কাজ করবে আর কোনটা মানে প্রতিপালিত হচ্ছে না, দুই ইস্যু। একটা হলো যে বিধিনিষেধ, লকডাউন হলো সবচেয়ে বেশি কার্যকর, সেটা তো বাদ দিলাম, এটা তো হচ্ছে না। 2 নম্বর হলো বিধিনিষেধ, যেটা সেটাও কার্যকর, কিন্তু আপনার প্রশ্নের সাথে আমি একমত যে ঢাকা শহরে আমরা কি দেখছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, বাকি তো অন্যান্য জায়গায় সেই বিধিনিষেধগুলো প্রতিপালিত হচ্ছে না। কথা ছিল এখানে নিয়মটা কি, যত বেশি আমি একজনের সঙ্গে আরেকজনের কন্ট্যাক্ট কমাবো, তত বেশি আমি সংক্রমণটা প্রতিরোধে আমার মানে কাজ করবে। এখন সমস্ত মানুষ ঘরে থাকলে যদি কেউ না বেরোতাম, তাহলে তো সংক্রমণ ড্রপ করে 1-এর নিচে চলে আসতো। কিন্তু যদি আমি
আরেকটু শিথিল হয় তখন আরেকটু বাড়বে, কিন্তু এখন তো আমাদের কোনো সবই শিথিল। আমার যেটা কথা ছিল যে আমরা বলেছিলাম যে অফিস আদালতগুলোতে কাজ চলুক, ফুল সুইংয়ে কাজ করবে, কিন্তু আমরা জানি যে ভার্চুয়াল অ্যান্ড ফিজিক্যাল কম্বাইন করে, যেটাকে বলে ওয়ার্ক ফ্রম হোম, আর কিছু মানুষ অফিসে আসবে, রোস্টার করবে, আমি ওগুলো ডিটেলে গেলাম না, সেটা যদি আমরা কার্যক্রম রাখতাম, আমরা যদি গণপরিবহনে বলা হয়েছিল যে ঠিক আছে গণপরিবহনে যেহেতু চালাতেই হবে, তাহলে অর্ধেক যাত্রী নিয়ে চলবে এবং তারাও আবার স্বাস্থ্যবিধি মানবে, সেটা লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে বাজারঘাটে যখন মানুষ যাচ্ছে, কথা ছিল যিনি ক্রেতা এবং যিনি বিক্রেতা উভয়ের স্বাস্থ্যবিধি মানতে হবে, সেটা লঙ্ঘিত হচ্ছে। রেস্টুরেন্টগুলোর কথা বলা হয়েছিল যে ঠিক আছে টোটালি ব্যবসা বন্ধ করা যাবে না, বারবার জীবিকা যেহেতু আছে, আমরা মনে করি জীবিকা দরকার, সেখানে টেক অ্যাওয়ে সিস্টেমটা থাকবে, ইনডোরে খাওয়াটা বন্ধ থাকবে, বিকজ ইনডোরে খাওয়াটা খুব ডেঞ্জারাস, কারণ রেস্টুরেন্টে কিন্তু সারাক্ষণ এসি চলে, আর যখন যারা খায় তারা কিন্তু মাছটা খুলে খায়, তাহলে তো আমি সেই জায়গাটাতে বিশাল ধরনের একটা সোর্স রেখে দিলাম। এই প্রত্যেকটা জিনিস যদি আমরা করতে পারতাম তাহলে কন্ট্রিবিউট করতে আমাকে আজকে কন্টেনমেন্টে। তো আপনার সঙ্গে আমি একমত, এই বিধিনিষেধগুলোকে আবারও রিভিজিট করতে হবে। অন্য একটা গণমাধ্যমে আমাদের সঙ্গে প্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন, আমি ওনাকে এই কথাটা বলেছি, উনি বলেছেন যে হ্যাঁ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে উনি আবার কথা বলে এই জিনিসগুলো, মানে আমাদের তো প্রমাণ হয়ে গেছে এই জিনিসগুলো আমরা করছি না কেন। আর যেটা রবেদ আমিন সাহেব বলবে, লিয়াকত আপনি বলবেন, আমি বলবো, আমার মাস্কিংটাকে অভ্যাসে পরিণত করা দরকার। যদি না করতে পারি তাহলে অনেক কিছু করেও লাভ হবে না। বাসার থেকে বের হওয়ার সময় আমাকে মাস্কটা পরতে হবে। 2 নম্বর যে বাসা থেকে বেরোনোটাও কমাতে হবে। আগে যখন প্রি কোভিড যে কোনো কারণে বেরোতাম, আমার প্রয়োজন ছাড়া যদি না বেরোই, ঘরে থাকাটাকেও আমাকে অভ্যাস করতে হবে। এরপরে ডিস্টেন্স এবং হাত ধোয়া, স্যানিটাইজেশন তো আছেই। একটু আগে রবেদ আমিন যে কথাটা বললো, আমাদের সবাইকে ওই কথাটাকে মনোযোগ দিতে হবে। আজকে ভ্যাকসিন যেমন আমাদেরকে প্রতিরোধে সাহায্য করবে, কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে অনেক যেমন কনসার্নও আছে। সময় বলে দেবে যে এটা আজীবন তো প্রোটেকশন দেয় না, 6 মাস না 9 মাস না, ভ্যারিয়েন্ট গুলো যখন কনস্ট্যান্ট চেঞ্জ হবে মিউটেশনে, সে কি এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতাকে স্কেপ করবে কিনা। কিন্তু একটা জিনিস হলো, যত ভ্যারিয়েন্ট তৈরি হোক না কেন, আমি মাস্ক পরলে আমার মধ্যে ঢুকছে না। সো আমি দোজ আর দ্য থিংস আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তাহলে এখন যে পরিস্থিতি বা যেভাবে যাচ্ছে তাতে বিধিনিষেধ বা লকডাউনের সংজ্ঞা নতুন করে ভাবা উচিত কিনা, এক। আর 2 নম্বর হচ্ছে এই যে পরিস্থিতি বিবেচনা এবং ভ্যাকসিনেশনের কথা যেহেতু প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে, সার্বিকভাবে আমরা পরামর্শের জায়গায় যদি বলি কিভাবে এগোবো। একেবারে লকডাউন তো করা সম্ভব হচ্ছে না, সেটা বাস্তবতা নিরিখেই বলছিলাম আমরা, এবং ঢাকাকে বা সীমান্তবর্তী এলাকাগুলোকেও একেবারে বিচ্ছিন্ন করতে পারিনি। কি বলবেন? দেখুন, আমাদেরকে আসলে বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনায় যদি যেতে হয়, তাহলে গত 1 বছরের এভিডেন্স যেগুলো এসেছে, সেই এভিডেন্সগুলোকে দেখতে হবে। সারা বিশ্ব থেকেই অনেকগুলো এভিডেন্স, কিন্তু অনেক পাবলিকেশন বেরিয়ে গেছে, অত্যন্ত নেচার এপিডেমিওলজিতে বেরিয়ে গেছে, এবং সেখানে দেখা গেছে যে লকডাউন কোনো ম্যাজিক বুলেট না। আসলে কম্বিনেশন অফ ইন্টারভেনশন, যেটাকে বলি নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, NPI, সেগুলোর অনেকগুলো গুচ্ছকে কম্বাইন করলে সেগুলো কিন্তু লকডাউনের কাছাকাছি ফলাফল দিয়ে দিতে পারে। তো যেমন আমাদের ঢাকা শহরেই দেখুন, আমরা যখন এই সীমান্তবর্তী থেকে আসে নাই, তখন কিন্তু 5-এর কাছাকাছি সংক্রমণ নেমে গিয়েছিল, এবং সেই সংক্রমণটা নামার পিছনে এই যে এত ব্যর্থতা, যত ব্যর্থতার কথা আপনারা বললেন, তার মধ্যে কতগুলো তো ছিল, অন্তত পক্ষে পার্টিতে বিয়ে শাদী হচ্ছিল না, অনুষ্ঠান হচ্ছিল না, ইনডোর অনুষ্ঠানগুলো বন্ধ ছিল, এবং কতগুলো মানে সমাবেশ বন্ধ, বড় বড় সমাবেশগুলো বন্ধ ছিল। অন্তত পক্ষে কিছু লোক তো মাস্ক পরেই, একদম যে পরে না তা তো না, আপনারা লক্ষ্য করেছেন। তাহলে এইগুলোকে দিয়েই কিন্তু একটা লেভেলে আমরা নেমে গিয়েছিলাম। তার মানে হলো কাজ করে। আসলে আমরা যদি আরেকটু সতর্ক হতে পারি, আরেকটু যদি চেষ্টা করি, তাহলে কিন্তু কাজ করানো সম্ভব। এটি হচ্ছে শিক্ষা, এবং গুচ্ছ সংক্রমণ যেখানে গুচ্ছ ঘটবে, সেই গুচ্ছ ম্যানেজমেন্টটা, ব্যবস্থাপনাকে যদি সক্রিয়ভাবে করতে পারি, তাহলে এটি হলো একদিকের শিক্ষা। দ্বিতীয়, যেটা আপনি ভ্যাকসিনেশনের কথা এলেন, আসলে আমরা প্রফেসর রবেদ আমিনের কথা থেকে আসি যে প্রত্যেকটা জনগোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য থাকে, সেখানে ভ্যাকসিনেশনের পরিমাণ একটি বৈশিষ্ট্য, বিধিনিষেধের পরিমাণ একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যেটি হলো হোস্ট ফ্যাক্টর, অর্থাৎ প্রত্যেক জনগোষ্ঠীর একটা রোগ প্রতিরোধের জন্য যে জিন থাকে, জিনেটিক বৈশিষ্ট্য থাকে, এবং সেই জিনগুলো পলিমরফিক বলি আমরা, টেকনিক্যালি হচ্ছে HLA জিন, যেমন রক্ত গ্রুপ যেখান থেকে হয়, যে জিন থেকে, এগুলো সেখানে হয়।
তাহলে এই পলিমরফিক জিন মানে হলো সেটি ভ্যারি করতে পারে জনগোষ্ঠী থেকে জনগোষ্ঠীতে। তাহলে আমাদের জনগোষ্ঠীতে কোন ভেরিয়েন্ট কি মানে উৎপন্ন করবে এবং ভ্যাকসিন কতদিন প্রতিরোধ দেবে, এগুলো কিন্তু সামনে গবেষণা থেকে আমাদের আসতে হবে। এখন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে যে আমরা যে আশা করেছিলাম, আমাদের আশাটার শুরুটা অত্যন্ত ভালো ছিল, আমরা হার্ড ইমিউনিটি করে ফেলবো, আমাদের হয়তো 12-13 কোটির টিকা আমরা দিয়ে ফেলবো 1 বছরে। বাস্তবতা হচ্ছে সেটা আমরা পারবো না। কিন্তু তাহলে কি করতে হবে? আমার মনে হয় এটা রিভিজিট করতে হবে। সেটাও কিন্তু ভাবতে হবে যে আমাদের লক্ষ্যটা কী। আমাদের লক্ষ্যটা হচ্ছে ভ্যাকসিনেশন যে ট্রায়ালে যা বেরিয়েছিল যে, এবং অভিজ্ঞতা বলছে যারা ভ্যাকসিনেশন পাবে তাদের রোগটা তীব্র হবে না, তাদের মৃত্যু ঝুঁকি কমে যাবে, কম শুধু না প্রায় মানে পুরোপুরি কমে যাবে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে যাবে, আইসিইউ যাওয়ার পরিমাণ কমে যাবে, অর্থাৎ হাসপাতালের উপর যে ঝুঁকিটা সেটা কমে যায়। আপনি একটু আগে আপনাদের তথ্যেই শুনলেন যে যাদের অ্যাসিমটোমেটিক ইলনেস বাড়ছে ডেল্টাতে, উপসর্গহীন, তাদের তো যেতে হবে না হাসপাতালে, কিন্তু ভ্যাকসিনেশন হলে তীব্র রোগ কমে যাবে। আমাদের এখন লক্ষ্য হতে হবে আবার যে কোভ্যাক্সের যখন WHO প্রথম পাঠিয়েছিল জুন জুলাইতে, তখন কিন্তু প্রথম লাইনটাই ছিল যে কারা অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি গ্রুপগুলো স্থির করা। আমাদের এখন প্রায়োরিটি গ্রুপগুলোকে আবার স্থির করতে হবে। যেমন শিক্ষামন্ত্রী হয়তো বললেন ছাত্রছাত্রীদের আগে দিয়ে দিবেন, হয়তো বললেন কথাটা, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলবে ছাত্রছাত্রীদের বাবাদেরকে আগে দিতে হবে। ছাত্রছাত্রীদের বাসায় কোমরবিড প্রায়োরিটি সেট করার ব্যাপারে আগে তো বলা হয়েছিল যে যারা বয়সে, এই প্রায়োরিটিটা বুঝতে হবে যে কারা ওই যে মৃত্যু ঝুঁকিতে বেশি, কাদের অক্সিজেন বেশি লাগতে পারে, কাদের আইসিইউ লাগতে পারে। তাহলে আমাদের কিন্তু নতুন করে রিভিজিট করতে হবে ভ্যাকসিনেশনের অবজেক্টিভটা, গোলটা। ছাত্রছাত্রীদের আগে কিন্তু ওই যে ক্যান্টিনে তাদের যে হলে যে সার্ভ করবে বয়স্ক ভদ্রলোক, কুক, তাদেরকে আগে দিতে হবে, আমার টিচারদেরকে আগে দিতে হবে। কারণ ছাত্রছাত্রী ক্যারিয়ার থাকবে, কিন্তু সে কিন্তু ওই ঝুঁকি তার তুলনামূলকভাবে কম। তাহলে আমাদেরকে এই যে কথাটি একটি উদাহরণ দিলাম, এই উদাহরণের মধ্যে নতুন করে অবজেক্টিভ স্থির করতে হবে আমাদেরকে ভ্যাকসিনেশনের। অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা বলে যে এক পক্ষ আছে যারা মাস্ক পরছে, স্বাস্থ্যবিধি মানছে, তারা করোনা মোকাবেলা করছে, আরেক পক্ষ থুতনিতে এবং গলায় মাস্ক রেখে করোনা মোকাবেলার চেষ্টা করছে। স্বাস্থ্যবিধি নিয়ে আপনারা সবাই বলছেন, স্বাস্থ্যবিধি নিয়ে আপনারা নতুন করে আর কি বলতে চান, বা এটাও নিয়েও তো সাধারণ মানুষেরও তো আরেকবার ভেবে দেখার মনে হয় প্রয়োজন রয়েছে, টেকনিক্যাল ব্যাপার ছাড়া এই ব্যাপারগুলোতে। আমরা আয়োজন একেবারে শেষ পর্যায়ে, সাথে যদি কিছু পরামর্শ যোগ করে দেন। ধন্যবাদ। আমি বলবো কি, দেখেন মানে আসলে এই যে জিনিসগুলো গত 1 বছর থেকে আমরা করছি, এটা তো আমরা একেবারে কোনো সময় অভ্যাস ছিলাম না। মানুষ, আমরা নিজেরাই যারা প্রফেশনাল লোক, তারা না হয় অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝে মাস্কগুলো ব্যবহার করা শিখলাম, এবং বর্তমান সময়ে মাস্ক ছাড়া বাইরে গেলে মনে হয় কি যেন নিয়ে সাথে বুঝলাম। কিন্তু আমাদের সাধারণ মানুষরা কি একই রকম ভাবে হবে কিনা, এটা কিন্তু আমরা কোনো সময় চিন্তা করিনি আর কি। আমাদের ধরেন কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান আছে আর কি, SBCC আমরা বলি না, যে কমিউনিটিকে আমরা এঙ্গেজ করার জন্য, এটা হয়তো আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে ন্যাশনালি, কিন্তু কোভিড-19 জন্য কি আমরা আলাদাভাবে কোনো কিছু করতে পেরেছি? পারিনি। কিন্তু একেবারে কমিউনিটি এঙ্গেজমেন্টের যে মূল জায়গাটাতে, ওই জায়গাতে কিন্তু আমরা আসলে ঠিক সেভাবে সফল হতে পারিনি, কোনো সন্দেহ নেই। তো ওই জায়গাটা নিয়ে আমি বলবো যে আমাদের কাজ করার বিষয় আছে। মানুষ আসলে কিভাবে জানতে চায়, তার পিয়ার আসলে কি জানতে চায়, এটা আমরা কিন্তু কখনো বোঝার চেষ্টা করি না। আমরা নিজেরা কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করলাম আর কি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এটা করা উচিত, অথবা ওরা কিভাবে পারতে চায় জিনিসটা, এটা হয়তো আমরা এখনো জানি না। সেজন্য হয়তো আমাদেরকে এই সমস্যাটা হচ্ছে যে আমরা ইউনিফর্মলি এটা পারছি না। যারা যারা ব্যবহার করছেন তাদেরকে আমরা ক্রেডেনশিয়াল দিচ্ছি, যারা পারছেন না তাদেরকে ডিসক্রেডিট দিচ্ছি। আমি বলবো ডিসক্রেডিট দেওয়ার কিছু নেই, এই জিনিসগুলো আমাদেরকে বারে বারে কিন্তু বলতে হবে। 1 বছর 1.5 বছর বলে ফেলেছি মানে যে আমাদের বলা শেষ, সেটা কিন্তু না। আমি বিশ্বাস করি এটা আমাদেরকে বলতে হবে। সঠিক কথা বলতে বলতেই মানুষের মধ্যে হয়তো চেঞ্জ চলে আসতে পারে। কোনো না কোনো সময় দেখবেন যে হয়তো আমরা যে বিধি ব্যবস্থাগুলো বলছি, সেগুলো হয়তো ব্যবস্থা নিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে ভারতে বিশাল সংক্রমণের একটা মূল কারণ ছিল সমাবেশ। কিন্তু এই যে মেলা বলেন, অথবা আপনি পলিটিক্যাল যেসব অনেক বেশি অ্যাকুমুলেশন বলেন হিউম্যানের, এটা ইনডোরে হোক অথবা বাইরে, আপনি যদি অনেক বেশি অ্যাকুমুলেট স্মল জায়গায় করেন, তাহলে কিন্তু সব পৃথিবীর যে কোনো জায়গায় রিস্কি। সেটা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আমাদের বাংলাদেশ বলেন, সব এক। এই জায়গাটাতে আমি বলবো বিধিনিষেধের কারণে গত কয়েকটা মাসে অনেক ভালো অবস্থানে কিন্তু আমরা আছি। দেখেন বিয়ে শাদীর অনুষ্ঠান বলেন, একটা স্টেডিয়ামে প্রচুর মানুষের সমাগম বলেন, এগুলো কিন্তু আমরা দেখছি না, এবং এটা আমাদেরকে কিন্তু পালন করে যেতেই হবে ইন্ডিভিজুয়াল যে অংশগুলো আছে এগুলোর পাশাপাশি। তাহলে হয়তো আমরা সবাইকে বুঝাতে সক্ষম হব। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শেষ কিছু কথা যোগ করবেন কিনা? জুলাইতে আরেকটা ঈদ আসছে।
প্রথমে আমি বলি যে এত কিছুর মধ্যে আমাদেরও কিছু বিধিনিষেধ কিন্তু মোটামুটি কার্যকর। যেরকম আমাদের এখন সমাবেশ, যে 3 ধরনের সমাবেশ, একটি হলো রাজনৈতিক, একটি হলো ধর্মীয়, একটি হলো সামাজিক, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এর সঙ্গে বাকি যে জিনিসগুলো বিধিনিষেধ, আবারও সেই গণপরিবহনের কথা, দোকানপাটের স্বাস্থ্যবিধির কথা, অফিসের উপস্থিতি নিয়ে কথা, এইগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমরা কন্টেইন করতে পারবো। দ্বিতীয় আরেকটি আমাদের টুলস যেটা বলা হলো সেটা হলো যে ভ্যাকসিনেশন, যেটা জুলাই থেকে আমরা যদি একটু নিরবচ্ছিন্নভাবে সাপ্লাই পাই এবং যত বেশি মানুষকে আমি, উদ্দিষ্ট জনগোষ্ঠীকে আমি ভ্যাকসিনেশনের আওতায় আনবো, সেটা কাজ করবে। সামনে যে কোরবানির ঈদটা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, সেখানেও আমি মনে করি যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শটা সরকার গ্রহণ করে, লোকাল গভর্নমেন্ট পার্টিকুলারলি এটার সঙ্গে জড়িত, সেইখানে যদি এমন হয় যে ঈদের কোরবানির হাট গুলোর যে স্বাস্থ্যবিধি সম্পন্ন ব্যবস্থাপনা, সংখ্যা কমানো, অনলাইন পারচেজ যেগুলো বলা হবে, যত বেশি করা যাবে। আমি জানি যে আদর্শিক যদি যেটা বলি, সেটা যদি বলি তাহলে যেন এবার আমাদের ঢাকাতে কোনো কোরবানির হাট নাই বসে, দ্যাট উড বি দ্য বেস্ট, বাট এইটা বাস্তবসম্মত নয়। তাহলে আমাকে করতে হবে কি, সেই জায়গাটায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কিন্তু কতবারও ঈদের এই হাট নিয়ে পরামর্শ ছিল, সেই পরামর্শগুলোকে যাতে সরকার গ্রহণ করে। আবারও আমি বলি যে যেগুলো কিছু প্রমাণিত হয়েছে আমাদের কার্যকর, সেগুলোকে আমরা যেন আমাদেরকে আরো বেশি নার্চার করি, আর যেগুলো আমাদের ব্যর্থ হয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য আমাদের কর্মকৌশল নির্ধারণ করা দরকার। অনেক অনেক ধন্যবাদ। আজকে আয়োজনে তিনজনকে অনেক ধন্যবাদ জানাই যুক্ত হয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, CSRM মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সুস্থ থাকতে হবে, থাকা উচিত। ভালো থাকবেন।